ইতিহাসকে শুধু রেকর্ডের পাতায় লেখা হয় নাকি ব্যাকস্টেজের কোনো অদৃশ্য নাটক পুরো বিশ্বকে নাচিয়ে নিয়ে যায়? কে-পপ, যা আজ শুধু কোনো আঞ্চলিক সঙ্গীত ইন্ডাস্ট্রি নয়, বরং বিশ্বজুড়ে $1 কোটি ডলারের অপ্রতিরোধ্য ঝড়। এই ঝড়ের সামনে যখন বিশ্বের সবচেয়ে বড় বড় ট্রফি আর রেকর্ডগুলো খড়কুটোর মতো উড়ে যাচ্ছে, ঠিক তখনই পর্দার আড়ালে দানা বাঁধছে এক নতুন বিতর্কের কালো মেঘ। একদিকে ওয়ার্ল্ড ড্রিম অ্যাওয়ার্ডসের মঞ্চে রেকর্ড ভাঙা গড়ার এক চোখ ধাঁধানো ইতিহাস, যেখানে বিটিএস, এনহাইপেন, এনসিটি উইশ, টিএক্সটি এবং ব্ল্যাকপিঙ্ক পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে। আর অন্যদিকে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে বিটিএস কি এমন এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলো, যা দেখে পুরো বিশ্বজুড়ে নেট নাগরিকদের খুব আগুনে ঘিরালার মতো জ্বলে উঠেছে। কেন ফুটবল বিশ্বের সর্বোচ্চ সংস্থা ফিফার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অভিযুক্ত হলো কে-পপের সবচেয়ে বড় ব্যান্ডকে শেড করার অভিযোগে? এটা কি কেবল সোশ্যাল মিডিয়ার একটি ভুল অ্যালগোরিদম, নাকি বিশ্বমঞ্চে বিশ্ব সেরাদের কোণঠাসা করার কোনো সূক্ষ্ম চক্রান্ত? আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণধর্মী ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি 2026-এর কে-পপ জগতের সবচেয়ে বড় অর্জনের গল্প এবং তার থেকে পেছনে লুকিয়ে থাকা এক চরম বিতর্কিত সত্য। হেডফোনটা শক্ত করে কানে গুঁজে নিন, কারণ আগামী কয়েক মিনিট আপনি এমন এক দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছেন যেখানকার পরিসংখ্যান আপনাকে চমকে দেবে আর বিতর্কগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে। চলুন শুরুটা করা যাক 2026 সালে সে মহেন্দ্রক্ষণ দিয়ে, যা কে-পপের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। সম্প্রতি 2026 কে ওয়ার্ল্ড ড্রিম অ্যাওয়ার্ডস আয়োজক কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে একটি ঐতিহাসিক ঘোষণা এসেছে। আগামী 27 আগস্ট গিয়ারিং গোয়াং শহরে KINTX প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরের অন্যতম সেরা সম্মাননা অনুষ্ঠান। ব্রডকাস্টার জুন হিয়নমো এবং কৌতুক শিল্পী জাংদো ইয়নের মনোমুগ্ধকর সঞ্চালনে, যেখানে মঞ্চ মাতাবে আর্টিস্ট পিওয়ান হারমোনি, রাজ, আইলিট এর মতো পপ সেন্সেশনরা। কিন্তু অনুষ্ঠানের মূল আকর্ষণ কি জানেন? আয়োজকরা ঘোষণা করেছেন এই বছরে কে ওয়ার্ল্ড ড্রিম বেস্ট অ্যালবাম অ্যাওয়ার্ড এর বিজয়ী 5 মহাতারকার নাম। আর এই তালিকার স্থান পেয়েছে বিটিএস, এনহাইপেন, এনসিটি উইশ, টুগেদার বা টিএক্সটি এবং বিশ্বখ্যাত গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেবল নাম বা জনপ্রিয়তার জোরে কি এই অ্যাওয়ার্ড পাওয়া গেছে? একদমই না। এর পেছনে রয়েছে হান্ত চার্ট এর এমন কিছু চোখ ধাঁধানো পরিসংখ্যান, যা দেখলে যে কোনো সাধারণ সঙ্গীত প্রেমীর চোখ কপালে উঠবে। চলুন একে একে এই 5 মহাতারকার রেকর্ড ভেঙে ফেলার ভেতরে গল্পগুলো বিশদভাবে বিশ্লেষণ করা যাক। প্রথমে আসা যাকে বিশ্বজয়ী ব্যান্ড বিটিএস এর কথায়। মার্চ মাসে যখন বিটিএস তাদের বহুল প্রতীক্ষিত 5ম ফুল লেন্থ অ্যালবাম এরিরাং প্রকাশ করে, তখন পুরো বিশ্ব যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আপনারা কি জানেন অ্যালবামটি মুক্তির প্রথম দিনে কত কপি বিক্রি হয়েছিল? একদম প্রথম দিনে 3.98 মিলিয়ন বা প্রায় 29,80,000 ইউজার্স অ্যালবামটি লুফে নেই। এটি বিটিএস এর নিজস্ব রেকর্ডই তো বটেই, বরং পুরো ইন্ডাস্ট্রির জন্য এক নতুন মাইলফলক। আর প্রথম সপ্তাহে হিসাব শেষ হতে হতে হান্ত চার্টে এরিরাং এর মোট বিক্রি দাঁড়ায় 41,59,464 কপিতে, 4 মিলিয়নের বেশি বিক্রি মাত্র 7 দিনে। এ যেন এক অলৌকিক ঝড়ের মতো, যা চার্টের সব পুরনো রেকর্ডকে তছনছ করে দিয়েছে। তবে গল্প কি শুধু বিটিএস এর? একদমই নয়। জানুয়ারিতে মুক্তি পায় এনহাইপেনের 7ম মিনি অ্যালবাম দ্য সিন ভেনিশ কে-পপ দুনিয়াকে আরেক অভূতপূর্ব আলোড়ন তৈরি করে। প্রথম সপ্তাহে 20,75,056 কপি বিক্রি করে তারা অর্জন করে তাদের ক্যারিয়ারে চতুর্থ ডাবল মিলিয়ন সেলার অ্যালবামের খেতাব। এনহাইপেন প্রমাণ করে দিয়েছে বিশ্ব সঙ্গীতে তাদের প্রভাব কতটা সুদূর প্রসারী এবং শক্ত। এরপর যদি আমরা নজর দিই এপ্রিলের দিকে, এনসিটি উইশ তাদের প্রথম ফুল লেন্থ অ্যালবাম ও দে টু লাভ দিয়ে সবাইকে বাকরুদ্ধ করে দেয়। মাত্র 7 দিনে 18,25,925 কপির বেশি অ্যালবাম বিক্রি করে তারা তাদের নিজস্ব সমস্ত আগের রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। নতুন প্রজন্মের গ্রুপ হিসেবে এই অর্জন তাদের অবস্থানকে এক ধাপ উঁচুতে নিয়ে গেছে। একইভাবে এপ্রিলের 13 থেকে 19 তারিখের মধ্যে সময়ে টিএক্সটি তাদের 8ম মিনি অ্যালবাম 7th ইয়ার ওয়েন দ্য উইন্ড ব্রিফলি স্টপড ইন দ্য থিকেট দিয়ে এক অবিশ্বাস্য ম্যাজিক দেখায়। প্রথম সপ্তাহে 18,06,740 কপি বিক্রি করে তারা টানা সপ্তমবারের মতো মিলিয়ন সেলার অ্যালবামের নতুন রেকর্ড গড়ে তোলে। সাপ্তাহিক চার্টের শীর্ষস্থান দখল করাটা যেন এখন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আর কে-পপের রানীদের কথা না বললে তো এই বিশ্লেষণ সম্পূর্ণই হবে না। ফেব্রুয়ারি 27 থেকে মার্চ 5 তারিখের মধ্যে ব্ল্যাকপিঙ্ক তাদের 3য় মিনি অ্যালবাম ডেডলাইন নিয়ে হাজির হয়। আর ফলাফল মাত্র প্রথম সপ্তাহে 17,74,577 কপি অ্যালবাম বিক্রি, যা কে-পপ গার্লস গ্রুপের ইতিহাসে প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি এক নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করে। এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যা নেই, এগুলো প্রমাণ করে কে-পপ আজ বিশ্ব মানচিত্রে কতটা শক্ত ভিত তৈরি করে নিয়েছে। কিন্তু গল্পের আসল মুহূর্ত শুরু হয় এখান থেকে। 2026 সালে 19 জুলাই স্থান 2026 ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ এবং তার জমকালো হাফ টাইম শো। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ টিভি পর্দার সামনে আঠার মতো লেগেছিল। কারণ কি? আন্তর্জাতিক স্তরে বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি আসরে পারফর্ম করতে উঠেছিল গ্লোবাল আইকন বিটিএস। তাদের পারফরমেন্সের পর বিশ্বজুড়ে তাদের ভক্ত বা আর্মিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে সে আনন্দ রূপ নিয়ে চরম ক্ষোভ আর হতাশে। আর এই
এই ক্ষোভের তীর সরাসরি গিয়ে পড়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার দিকে। ঘটনাক্রমটি কী ছিল চলুন বিস্তারিত দেখা যাক। হাফ টাইম শো শেষ হওয়ার পর ফিফা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ফাইনাল ম্যাচ এবং পারফরমেন্স সম্পর্কিত একাধিক কন্টেন্ট পোস্ট করা শুরু করে। ব্যাকস্টেজের ক্লিপ থেকে শুরু করে শিল্পীদের একক ছবি এবং হাইলাইটস সবকিছুই সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে। কিন্তু নেটিজেন এবং বিটিএস অনুরাগীদের নজর এড়ায়নি এক চরম অসঙ্গতি। হাফ টাইম শোতে পারফর্ম করার অন্যান্য সকল আন্তর্জাতিক শিল্পীদের জন্য ফিফা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে আলাদা আলাদা স্বতন্ত্র বা পার্সোনাল পোস্ট করে, কিন্তু যখন বিটিএস এর প্রসঙ্গ এলো ফিফা বিটিএস এর জন্য কোনো ডেডিকেটেড বা আলাদা পোস্টই করলো না। বদলে তারা অন্যান্য সব শিল্পীদের সাথে মিলিয়ে একটা সাধারণ হাইলাইট রিল এর ভিতরে বিটিএস এর পারফরমেন্সকে কোনো মতে গুজে দিল। ভাবুন তো একবার, যে গ্রুপটি বিশ্বের সবচেয়ে বড় অ্যালবাম বিক্রির রেকর্ড গড়েছে, যাদের পারফরমেন্স দেখার জন্য বিশ্বকাপের ভিউয়ারশিপ রেকর্ড ভেঙে যাচ্ছিল, সেই বিটিএসকে অন্যান্য শিল্পীদের মতো আলাদাভাবে কভার না করে কেবল একটি সাধারণ রিলের অংশ বানিয়ে রাখা হলো। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর নেটিজেনরা খুবই ফেটে পড়েন। অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, বিশ্বের এত বড় একটা স্পোর্টিং অর্গানাইজেশন কি সত্যি সত্যি বিটিএসকে শেড বা সূক্ষ্মভাবে ছোট করার চেষ্টা করছে? নেটিজেনদের এই ক্ষোভের পেছনে কেবল আবেগের জায়গা ছিল না, ছিল যৌক্তিক কিছু প্রশ্ন। বিটিএস অনুরাগীদের মতে এটি কেবল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট মিস হওয়া বা টেকনিক্যাল ভুল নয়, এটি ওয়েস্টার্ন মিডিয়া বা আন্তর্জাতিক বড় বড় অর্গানাইজেশনের সেই পুরনো ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতার এক নগ্ন বহিঃপ্রকাশ। যখন কোনো এশিয়ান আর্ট বা এশিয়ান পপ গ্রুপ বিশ্ব দরবারে এসে তাদের আধিপত্য বিস্তার করে, তখন বড় বড় গ্লোবাল প্ল্যাটফর্মগুলো কেন তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে কার্পণ্য করে? আসুন বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করি। প্রথমত ভিউয়ারশিপের বিষয়। ফিফা বিটিএসকে হাফ টাইম শোতে আমন্ত্রণ জানিয়েছিল বিশ্বজুড়ে কোটি কোটি কেপপ ভক্তদের ভিউ পাওয়ার জন্য, কিন্তু যখন সেই ইভেন্ট শেষ হলো তখন সোশ্যাল মিডিয়া কভারেজের ক্ষেত্রে বিটিএসকে কেন আলাদা মর্যাদা দেওয়া হলো না? দ্বিতীয়ত বৈষম্যের অভিযোগ। অন্য পারফর্মারদের বেলায় আলাদা রিল, আলাদা ছবি, চমৎকার ক্যাপশন, আর বিটিএস এর বেলায় কেন শুধু একটা কম্বাইন্ড রিল? নেটিজেনরা সোশ্যাল মিডিয়া স্পষ্ট ভাষায় লিখেছেন, বিটিএস বিশ্বমঞ্চে পারফর্ম করেছে ফিফাকে সম্মান জানাতে, কিন্তু ফিফা তাদের সেই ন্যূনতম সম্মানটুকু ফেরত দিতে পারেনি। অনেক পপ বিশ্লেষকের মতে আন্তর্জাতিক মিউজিক এবং স্পোর্টস ইন্ডাস্ট্রিতে এখনও এশিয়ান পপ তারকাদের মূলধারার ওয়েস্টার্ন তারকাদের চেয়ে কিছুটা ভিন্ন নজরে দেখা হয়। বিটিএস দীর্ঘদিন ধরে এই প্রাচীরগুলো ভেঙে আসলেও ফিফার মতো প্রতিষ্ঠানের এই আচরণ ফের সেই পুরনো বিতর্ককে উস্কে দিল। তবে কি এটি সত্যি কোনো পরিকল্পিত শেড, নাকি ফিফার ডিজিটাল মিডিয়া টিমের কোনো দায়িত্বজ্ঞানহীন গাফিলতি? এই প্রশ্নের উত্তর ফিফা না দিলেও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তের মনে যে ক্ষতের সৃষ্টি করেছে তা সহজে মেটানো নয়। একদিকে KWDA 2026-এর মঞ্চে কোটি কোটি অ্যালবাম বিক্রির অবিশ্বাস্য রেকর্ড, আর অন্যদিকে বিশ্ব মঞ্চে প্রাপ্য সম্মান না পাওয়ার এই বিতর্কিত লড়াই। কেপপ আজ যেখানে এসে দাঁড়িয়েছে সেখান থেকে আর পেছনে ফেরার কোনো পথ নেই। ফিফা পোস্ট দিক বা না দিক, চার্টের রেকর্ড আর ভক্তদের ভালোবাসা প্রমাণ করে দিয়েছে বিটিএস বা কেপপের রাজত্ব এখন আর কোনো সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম বা প্ল্যাটফর্মের উপর নির্ভর করে না। রেকর্ড ঘড়ে ইতিহাস লেখা যায়, কিন্তু শ্রদ্ধা অর্জন করতে হয় নিরপেক্ষতার মাধ্যমে। আন্তর্জাতিক সংস্থাগুলোকে শেষ পর্যন্ত তাদের এই দ্বিচারিতা থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি এশিয়ান পপ সংস্কৃতি এখনও লড়াই করে নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে? আজকের এই পুরো বিষয়টি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? ফিফার এই আচরণকে কি আপনার সাধারণ ভুল মনে করেন, নাকি বিটিএসকে ছোট করার এই সূক্ষ্ম চেষ্টা? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। পরবর্তী যে কোনো কেপপ আপডেট এবং ইনডেপথ অ্যানালাইসিস পেতে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।